দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির ফিরিয়ে আনা হবে শিগগিরই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তি চুক্তির দ্বার প্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, 3 খন নিয়ে ভিন্ন মত, চুক্তির অংশ হতে নারাজ ইসরায়েল। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি ইপসিতা জামান। দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, 12 জুন ইমেইলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজিরের গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে। তাকে অতি দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই নিয়ে দোদুল্যমান অবস্থা কাটেনি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন আজই সই হবে শান্তি চুক্তি, অন্যদিকে তেহরানের দাবি আজ নয়, চুক্তি সই হতে লাগবে কয়েকদিন। তবে ওয়াশিংটনের অব্যাহত চাপের পরও চুক্তির অংশ হতে নারাজ ইসরায়েল। ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ অবসানে চুক্তির খুব কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। আজ সই হবে শান্তি চুক্তি, এরপর সবার জন্য খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও দিয়েছেন সবুজ সংকেত। জানান, ইলেকট্রনিক পদ্ধতিতে চলছে স্বাক্ষরের প্রস্তুতি, আর আগামী সপ্তাহে হতে পারে কারিগরি পর্যায়ের আলোচনা। তবে ইরান দিচ্ছে ভিন্ন বার্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আজ নয়, কয়েকদিনের মধ্যে হতে পারে শান্তি চুক্তি সই। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে 2 ধাপে বাস্তবায়িত হবে এবারের চুক্তি। প্রথম ধাপে অগ্রাধিকার পাবে যুদ্ধবন্ধের বিষয়। এর মূল লক্ষ্য হবে সব ফ্রন্টের যুদ্ধের অবসান ঘটানো, যার মধ্যে থাকবে লেবাননও। 60 দিনের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নেওয়া হবে মত বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, তবে সেবা দেওয়ার জন্য নেওয়া হবে অর্থ। এক মার্কিন কর্মকর্তা জানান, চুক্তির খসড়া অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা হবে। পাশাপাশি দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করে সরিয়ে ফেলা হবে। এছাড়া ইরানের জব্দকৃত কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেবে যুক্তরাষ্ট্র, শিথিল করবে তেল রপ্তানির নিষেধাজ্ঞা। এদিকে শান্তি চুক্তির চেষ্টার বিরোধিতা করে তেহরানে বিক্ষোভ করেছেন কট্টরপন্থীরা। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, খামেনির রক্তের প্রতিদান কি হবে। অন্যদিকে সম্ভাব্য চুক্তির অংশীদার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইরানের সাথে চুক্তি নিয়ে বেড়েছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের টানাপোড়েন। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে লেবাননের সামরিক অভিযান সীমিত করার জন্য ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এতেও থামছে না দেশটি। প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দিন দিন জোরালো হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের দাবি। ট্রাম্প প্রশাসন নিরাপত্তা রক্ষার নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে প্রাধান্য দিলেও দেশের অর্থনীতি ও জীবনমান উন্নয়নের দিকে বেশি জোর দেওয়া উচিত বলছেন মার্কিন নাগরিকরা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বাড়ছে মার্কিন নাগরিকদের অসন্তোষ। জ্বালানি, খাদ্যপণ্য এবং গৃহস্থালী সব কিছুর দামই হতাশ করছে মার্কিনীদের। এতে ট্রাম্প প্রশাসনকে ইরানের সাথে যুদ্ধ শেষ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনায় নজর দেওয়ার দাবি জানাচ্ছেন অনেকেই। একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন 4 দিনের মধ্যেই শেষ করা সম্ভব ইরান যুদ্ধ। তবে সংঘাত চলছে 100 দিনেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে গ্যালন প্রতি গ্যাসোলিনের দাম বৃদ্ধি পেয়ে $4 থেকে $5 পৌঁছেছে, যা সাধারণ মানুষের জন্য জীবনযাত্রাকে করেছে কঠিন।
to work every day and গ্যাসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। গ্যাস স্টেশনগুলোতে বিক্রি হচ্ছে $4 থেকে $5। খাবারের দোকানে গেলে দেখবেন খাবারের দাম অনেক বেশি। এই টাকায় আপনি বাঁচবেন কি meeting a করে? lot of people out there. I understand where Trump is coming. আমি বুঝতে পারছি না ট্রাম্প কি করতে চাইছেন। তিনি ইরানের পারমাণবিক সক্ষমতাকে মুছে ফেলার চেষ্টা করছেন। এ পর্যন্ত তিনি যা কিছু করেছেন তার ফলে শুধু আমরাই ভুগছি। Possibilities, however, at the same time. যুদ্ধের শুরু থেকেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার পদক্ষেপ হিসেবে দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন নাগরিকরা বলছেন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত দেশের অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়ন। ইফশিতা জামান, চ্যানেল 24। তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলা ইস্যুতে নেতানিয়াহুর প্রস্তাবিত স্বাধীন তদন্ত কমিশন গঠন না করার প্রতিবাদে এ বিক্ষোভ হয়। হাবিমা চত্বরে হওয়া বিক্ষোভে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্য সংঘাতে নেতানিয়াহুর কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা। যদিও বিক্ষোভ আন্দোলনের তোয়াক্কা না করে লেবানন ও গাজায় একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে লেবাননে প্রাণ গেছে আরও 5 জনের। বিমান হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 2 শিশু। এদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে ইসরায়েল অন্তর্ভুক্ত নয় বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র হচ্ছে বিদ্রোহের আগুন। দলীয় কোন্দল ও ধরপাকড়ে বাড়ছে তৃণমূল ছাড়ার হিড়িক। 22তম সদস্য হিসেবে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছেন দলের দাপুটে নেতা ও লোকসভার সাবেক সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর যেন রাতারাতি পাল্টে গেছে রাজনীতির সমীকরণ। বিজেপি মসনদে বসার অল্প সময়েই কোণঠাসা হয়ে পড়েছে দীর্ঘ 15 বছর রাজ্যে ক্ষমতায় থাকা মমতার দল। দলীয় কোন্দল ও চরম অনাস্থায় নড়বড়ে হয়ে উঠেছে তৃণমূল শিবিরের ভিত্তি। বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় সংসদীয় দলেও ভাঙন প্রকট। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক চাপ ছাড়াও মমতা আর তার ভাইপো অভিষেকের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়তে শুরু করেন তৃণমূলের বিদ্রোহী নেতাকর্মীরা। অন্তত 22 জন সদস্য যোগ দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে। তৃণমূল ছেড়ে আসা অনেকেই সমর্থনের ইচ্ছা প্রকাশ করছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে। দলের এই টালমাটাল পরিস্থিতির পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী পরাজয়ের ধাক্কা, নেতৃত্ব নিয়ে অসন্তোষ, দলীয় সিদ্ধান্ত গ্রহণে মতবিরোধ আর রাজ্যের কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ধারাবাহিক অভিযানকে নেতাকর্মীদের বিদ্রোহের অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকেই। এছাড়া লোকসভা ও বিধানসভা 2 স্তরেই নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন বিক্ষোভধরা। এরই মধ্যে বিদ্রোহী সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক পরিস্থিতিকে করেছে আরও জটিল। লোকসভায় তৃণমূলের বর্তমান আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 8টিতে, আর বিধানসভায় মমতার দলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা 58 থেকে বেড়ে ঠেকেছে 64 জনে। কেন্দ্রীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে এরই মধ্যে পদত্যাগ করেছেন তৃণমূলের 4 জন সাংসদ। এদিকে ক্ষমতার পালাবদলে বেড়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ধরপাকড়। শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার ও কয়লা পাচার সহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন অনেক প্রভাবশালী নেতা। এসব ঘটনায় দলীয় কর্মী সমর্থকদের একাংশের মধ্যে হতাশা ও নেতৃত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন। দুর্নীতির কারণে একের পর এক নেতা গ্রেপ্তার হলেও সময় মতো রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষতি সামাল দিতে পারেনি দল, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আর তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই তদন্ত সংস্থাগুলোকে তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। একদিকে দুর্নীতির মামলায় নেতাদের গ্রেপ্তার, অন্যদিকে নির্বাচনী ধাক্কা ও নেতৃত্ব নিয়ে অসন্তোষ। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এখন কঠিন সময় পার করছে। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহ কি কেবল সাময়িক চাপ, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ? মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। মালয়েশিয়ায় গত 5 দিনে 179টি অভিযান চালিয়ে 471 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধ অভিবাসন, ভিসা ও পাসের অপব্যবহার এবং বিদেশি নাগরিকদের অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড দমনে এসব অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় 1494 জন স্থানীয় ও বিদেশি নাগরিকদের তথ্য যাচাই বাছাই করেন অভিবাসন কর্মকর্তারা। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয় 31 জন নিয়োগকর্তাকে। সবচেয়ে বেশি অভিযান পরিচালিত হয়েছে জোহর রাজ্যে।
পাশাপাশি পেরাক, কেদাহ ও পুত্রজায়ে চলে তল্লাশি। বিদেশি নাগরিকদের দেয়া পাস ও ভিসার শর্ত সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এসব অভিযান, বলছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, সর্বশেষ এই তল্লাশি অভিযানের পরিস্থিতি নিয়ে জানাবেন এবং বাংলাদেশ অভিবাসীরা আসলে কতটা ভুক্তভোগী? জি, সেটা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়ায় ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা কিন্তু নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ইমিগ্রেশনের যে হেডকোয়ার্টার্স এবং সাথে কিন্তু ইমিগ্রেশনের লরি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে তারা একটি অভিযানে বের হচ্ছে এবং সেই অভিযানের উদ্দেশ্যটি হলো যে মালয়েশিয়ার যে সেলাঙ্গর রাজ্য রয়েছে সেই সেলাঙ্গরে কিন্তু এই অভিযান পরিচালিত হবে। আমরা আপনাকে বলে রাখি যে আসলে এই যে গত 5 দিনে প্রায় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী আজকে পর্যন্ত প্রায় 500-র অধিক অভিবাসীকে আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বাংলাদেশের সংখ্যা রয়েছেন 112 জন এবং এছাড়া বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি ইমিগ্রেশনের পক্ষ থেকে সেটি হলো যে 4টি দোকান তারা বন্ধ করে দিয়েছেন, যেখানে থেকে 11 জন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যারা তাদের নির্দিষ্ট কোম্পানিতে ভিসা নেই। যে দোকানে কাজ করছে সেই দোকানে কিন্তু তাদের ভিসা নেই, অন্য জায়গায় কনস্ট্রাকশনের ভিসা থেকে এসে তারা কিন্তু সেই দোকানে কাজ করছেন। এই জন্য দোকানকেও সিল করে দেওয়া হয়েছে। আপনি যেমনটি বলছিলেন আসলে এখানে যেই আমাদের বাংলাদেশি অভিবাসীরা রয়েছে এই মুহূর্তে বাংলাদেশি অভিবাসীরা ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে প্রায় দীর্ঘ 2 বছর থেকে চলা যেই এখান থেকে নিজ দেশে চলে যাওয়ার যেই তারা নির্দেশনা দিয়েছেন বা সাধারণ ক্ষমা দিয়েছেন, সেই সাধারণ ক্ষমা অনুযায়ী কিন্তু অসংখ্য বিদেশি নাগরিক এখন পর্যন্ত সেই সাধারণ ক্ষমা গ্রহণ না করে মালয়েশিয়া অবস্থান করছেন এবং প্রতিনিয়তই মানব পাচারের শিকার হয়ে তারা কিন্তু অসংখ্য অভিবাসী কিন্তু মালয়েশিয়ায় ঢুকছেন বিভিন্ন পথে, যার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। তাদের একটি উদ্দেশ্য যে মালয়েশিয়াতে আসলে তারা চায় না কোনো অবৈধ অভিবাসী বা আনডকুমেন্টেড অভিবাসী কিন্তু মালয়েশিয়ায় থাকুক। তারা চাচ্ছেন যে এখানে যেই বাংলাদেশি কর্মীরা আসুক না কেন তারা কিন্তু বাংলাদেশি বা যে এদেশের কর্মীরা হোক না কেন তারা যাতে করে এখানে বৈধ ভিসা এবং বৈধ ডকুমেন্টের মাধ্যমে মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া তার দেশের এই আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। আপনারা হয়তো আপনি ভিডিওর মধ্যে দেখছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু তারা ব্রিফিং করছেন যে কিছুক্ষণ পরে তারা একটি অভিযানে যাবেন, সেই অভিযানের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের আমার পেছনেই কিন্তু ইমিগ্রেশনের লরি অবস্থান করছে। এখানে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আসলে আমাদের এখানে যে সমস্ত বাংলাদেশি অভিবাসীরা রয়েছে তাদের অধিকাংশেরই অভিযোগ কিন্তু তারা অবৈধ হয়ে গিয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় তাদের কিন্তু পাসপোর্ট না পাওয়া এবং যেই কোম্পানিতে এসেছেন এখানে কলিং ভিসার মাধ্যমে কোম্পানিতে এসেছেন অথবা মাইজির মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করেছেন, 2টা বা 3টা ভিসা পেয়েছেন, ভিসা পাওয়ার পরে কিন্তু তারা বাকি ভিসা কিন্তু কোম্পানির পক্ষ থেকে লাগাইতে পারছে না। কোম্পানির বিভিন্ন জটিলতার কারণে কোম্পানি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, সেই কারণে কিন্তু তারা ভিসা জটিলতার মধ্যে ভুগছে। এই মুহূর্তে আসলে সব থেকে বেশি প্রয়োজন যে বিষয়টি সেটি হলো যে আসলে মালয়েশিয়ায় যে আমাদের বাংলাদেশ হাই কমিশন রয়েছে, বাংলাদেশ হাই কমিশন তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়া ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে এই অভিবাসীদের সমস্যাটা সমাধান করা এবং অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয় নিয়ে তারা যাতে কথা বলে। বিশেষ করে আমাদের এখানে যে সমস্ত অভিবাসীরা রয়েছেন তারা কিন্তু আশায় বুক বেঁধে আছেন যে আগামী 21 এবং 22 তারিখের মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তারেক রহমান মালয়েশিয়া সফরে আসবেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, এই আমন্ত্রণকে সামনে রেখে কিন্তু তারা চিন্তা করছেন যে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে যারা ডকুমেন্টেড, যারা বৈধ ভিসা মালয়েশিয়া এসেছেন অন্তত তাদেরকে বৈধ করার জন্য যাতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তাদের এই সমস্যাটা সমাধান করা হয়। এই বিষয়টি নিয়ে কিন্তু মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসীরা কিন্তু বারবারই বলছেন এবং এই যে অভিযান পরিচালিত হচ্ছে, এই অভিযান পরিচালনাকালীন যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে আসলে আমাদের যে সমস্ত অভিবাসীরা রয়েছেন বা এখানে মালয়েশিয়া থাকা যে সমস্ত অভিবাসন বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে আসলে এখানে যারা খুব জটিলতার মধ্যে রয়েছেন তারা যাতে অতি দ্রুত মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আত্মসমর্পণ করে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে যাতে নিজ দেশে ফেরত যায় এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে তারা একটি নির্দেশনা দিয়েছেন যাতে করে কোনো অবৈধ অভিবাসীকে তারা রাখবেন না এবং যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে সেই সাধারণ ক্ষমার মাধ্যমে যদি কেউ আত্মসমর্পণ করে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে তার পাশাপাশি আরো কিছু ট্যাক্স রয়েছে প্রায় 800 রিঙ্গিতের মতো, এই টাকাটি জরিমানা দিয়ে তারা যাতে নিজ দেশে ফেরত যান, এটি চাচ্ছেন মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে। ইফসিতা, ধন্যবাদ আপনাকে।
দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান। উগান্ডার বান্টিবুগীয় ইবোলা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দ্রুত গতিতে চলছে ভ্যাকসিন গবেষণার কাজ। আন্তর্জাতিক সহযোগিতায় চলছে নতুন টিকা উদ্ভাবনের চেষ্টা। দেশটির গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, আগে থেকেই থাকা ইবোলার টিকাগুলো স্ট্রেইনের বিরুদ্ধে কাজ করছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি চলছে ইবোলার সংক্রমণে ব্যবহৃত ওষুধের যাচাই বাছাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত টিকা নেই। ফলে গবেষণা ও চিকিৎসা সক্ষমতায় আরও বিনিয়োগের আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম। উগান্ডায় বেশিরভাগ আক্রান্ত রোগী প্রতিবেশী কঙ্গো থেকে সংক্রমিত হয়ে এসেছেন দাবি স্বাস্থ্য কর্তৃপক্ষের। গ্রিসের ক্রিট দ্বীপের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ক্রিটান লাইরাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এক ব্যবসায়ী। 8 মিটার উঁচু ও 600 কেজি ওজনের বিশাল লাইরা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর আশা তার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশাল দেহি এক বাদ্যযন্ত্র, নাম তার ক্রিটান লাইরা। মজার ব্যাপার হলো 600 কেজি ওজনের এই বিশাল বাদ্যযন্ত্রটি বাজানো যায় না, কিন্তু সাজানো রয়েছে রাস্তার ধারে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলতেই এমন বাদ্যযন্ত্র বানিয়েছেন ক্রিটের বাসিন্দা 42 বছর বয়সী ব্যবসায়ী মিখালিস জুরিদাকিস। ক্রিট দ্বীপের সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক হিসেবে এত বড় বাদ্যযন্ত্র তিনি বানিয়েছেন ঠিকই, তবে বাজাতে পারেন না। তাই 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের আসল বাদ্যযন্ত্রটি বাজাতে মিখালিস তার বন্ধুদের ডেকেছেন বিশাল দেহি ক্রিটান লাইরার পাদদেশে। বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন মিখালিস। এর আগে তিনি রুটি দিয়ে কিছু একটা বানানোর কথা ভেবেছিলেন। উদ্দেশ্য ওই একই, বিশ্ব রেকর্ড করা। কিন্তু ঐতিহ্যবাহী এই বাদ্যযন্ত্রটির প্রতি তার মুগ্ধতা তাকে দীর্ঘ ক্রিটান লাইরাটি বানাতে উদ্যোগী করে তোলে। এটি মূলত একটি স্থাপনা। আসল ছোট যন্ত্রটি বিয়ে ও উৎসবে বাজানো হয়। মিখালিস এবং তার বন্ধুরা মিলে উত্তর গ্রিসের সেরেস শহরের একটি কর্মশালায় বড় লাইরাটি তৈরি করেন। কাঠামোটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 6 মাস, কারণ লাইরার সূক্ষ্ম ডিজাইনগুলো বানাতে খুব সতর্কতার সাথে কাজ করতে হতো তাদের। প্রাচীন 3 তার বিশিষ্ট লাইরার মূল নকশা ও বৈশিষ্ট্য যতটা পারা যায় নিখুঁতভাবে অনুসরণ করতে চেয়েছিলেন তারা। এই বিশাল কাঠামোটির ওজন প্রায় 600 কেজি, তাই এটিকে একই সাথে টেকসই ও হালকা করে বানাতে নৌকায় ব্যবহৃত পলিস্টার উপাদান ব্যবহার করা হয়েছে। তবুও এটি বহন করতে বেগ পেতে হতো। ফ্ল্যাটবেড ট্রাক খুঁজে বের করা, সমুদ্র পার করার জন্য পর্যাপ্ত সময় একটি খালি যাত্রীবাহী ফেরি জোগাড় করা, এমনকি গ্রিসের জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুমতিপত্র সংগ্রহ করা সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে মিখালিসকে। ট্র্যাকটি যাতে স্থির থাকে এবং কোনো কিছু ভেঙে বা ছিঁড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হয়েছে। ক্রিট এবং এথেন্সের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটিকে দেখতে এসেছেন, আর বিদেশ থেকেও ফোন পেয়েছি। বাদ্যযন্ত্রটি এখন মিখালিসের বাসস্থান পিটসিডিয়া গ্রামের প্রধান সড়কের পাশে রাখা হয়েছে। এরই মধ্যে তিনি বিশালদেহী এই ক্রিটান লাইরার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করেছেন। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। ফুটবল উন্মাদনা নাকি সাধারণ মানুষের পকেটের বোঝা? 2026 বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার আগেই শুরু হয়ে গেছে কোটি কোটি ডলারের হিসাব নিকেশ। নিউ ইয়র্ক আর নিউ জার্সি মিলে এই আয়োজনের পেছনে ঢালছে প্রায় 50 কোটি 30 লাখ ডলার। ফিফা যখন $8 বিলিয়ন আয়ের রেকর্ড করার অপেক্ষায়, তখন স্থানীয় করদাতাদের ঘাড়ে চাপছে পুলিশ আর পরিবহনের বিশাল খরচের বোঝা। এই দামি আসর কি আসলে লাভজনক হবে, নাকি সবশেষে ঋণের গ্লানি বড় হয়ে দাঁড়াবে? ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তবে আর্থিক সমীকরণ এখন আয়োজক দেশগুলোর বড় দুশ্চিন্তার কারণ। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি কর্তৃপক্ষ মেগা ইভেন্টের পেছনে খরচ করছে প্রায় $51 কোটি, যার বিশাল অংশই বহন করতে হচ্ছে স্থানীয় করদাতাদের। ফাইনাল সহ মোট 8টি ম্যাচ আয়োজনে কেন্দ্রবিন্দু মেটলাইফ স্টেডিয়াম ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। ফিফা যখন সম্প্রচার সত্ত্ব এবং স্পন্সরশিপ থেকে $8 বিলিয়ন লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তখন পরিবহন এবং নিরাপত্তার মতন ব্যয়ের বোঝা পড়ছে স্থানীয় প্রশাসনের কাঁধে। শুধুমাত্র নিউ ইয়র্ক পুলিশ বিভাগ নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত $9.5 কোটি ব্যয় করছে।
নিউ জার্সি এখানে প্রায় 11 কোটি লাখ ডলার। স্টেডিয়ামের সংযোগ সেতু নির্মাণ এবং অন্যান্য আয়োজনে ব্যয় হচ্ছে 8 কোটি ডলার। যৌথ আয়োজক কমিটির তহবিলে এই দুই রাজ্য থেকে জমা হয়েছে 12 কোটি ডলার। আয়োজন থেকে প্রায় 330 কোটি ডলারের ব্যবসা হবে এবং 43.5 কোটি ডলারের রাজস্ব আদায় হবে। কর্তা ব্যক্তিদের দাবি, বিশাল বিনিয়োগ দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে, যা বিশ্বকাপের পরেও কাজে আসবে। তবে বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করে পর্যটকদের প্রত্যাশিত জোয়ার শেষ পর্যন্ত কতটা আসবে তা নিয়েই এখন মূল সংশয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।